আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাসায় এবং নিরাপদে আছো। এই মুহূর্তে বাংলাদেশে যে প্রান্ত থেকে বরিশাল অনলাইন স্কুলের ক্লাস তোমরা উপভোগ করছো, তোমাদের সকলকে জানাই স্বাগতম ও শুভেচ্ছা। আমি হোসনে আরা নাহার, সহকারী টিচার, লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি একটি নতুন অধ্যায় নিয়ে। আজকের পাঠ পরিচিতি হলো অষ্টম শ্রেণী, বিষয় বিজ্ঞান, অধ্যায় পঞ্চম, সমন্বয় ও নিঃসরণ, পাঠ 1 থেকে 5। চিত্রে কি দেখতে পাচ্ছ সুপ্রিয় শিক্ষার্থীরা? একটি মস্তিষ্কের ছবি। স্ক্রিনে লক্ষ্য করো, প্রথম চিত্রটা বা প্রথম ছবিটা কিসের? একটি বনের ছবি। তারপরে একটি ফুলের ছবি। তারপরে কি দেখতে পাচ্ছ? যে ভ্রূণের ছবি। তারপরে অঙ্কুরোদ্গমের ছবি। ছবিগুলো দেখে তোমরা কি কিছু বুঝতে পারতেছো সুপ্রিয় শিক্ষার্থীরা? হ্যাঁ, বুঝতে পারতেছো। কাজগুলো সম্পন্ন করতে সমন্বয়ের প্রয়োজন আছে কি? এখানে আমাদের ভ্রূণ থেকে অঙ্কুরোদ্গম হয়, সেখান থেকে ফুল হয়, ফুল থেকে বড় গাছ হয়। এই যে কাজগুলা সমন্বয় করেছে, এই কাজগুলো সম্পন্ন করতে কি সমন্বয়ের প্রয়োজন আছে? হ্যাঁ, সমন্বয়ের প্রয়োজন আছে। জীবের সকল শারীরিক বৃত্তীয় প্রক্রিয়ায় একটি সুশৃঙ্খল নিয়মের মাধ্যমে সম্পূর্ণ করার প্রক্রিয়াটিকে আমরা সমন্বয় বলি। চিত্রে লক্ষ্য করো, প্রথম কিসের ছবি দেখতে পাচ্ছ? অনেকগুলো বীজের ছবি দেখতে পাচ্ছ। তারপরে ভ্রূণের চিত্র, তারপরে অঙ্কুরোদ্গমের চিত্র, তারপরে একটি গাছ, গাছ থেকে ফুল হয়, ফুল থেকে ফল হয়। এই যে সুশৃঙ্খল ভাবে পর্যায়ক্রমে যে প্রক্রিয়াটি সম্পূর্ণ হচ্ছে, তাকে আমরা সমন্বয় বলতে পারি। আর বইয়ের ভাষায় আমরা বলতে পারি ঘটনাগুলোর সুশৃঙ্খল ভাবে সম্পূর্ণ হওয়ার প্রক্রিয়াটিকে আমরা সমন্বয় বলি। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, প্রথমে তোমাদেরকে মস্তিষ্কের চিত্র দেখানো হলো, তারপরে অঙ্কুরোদ্গমের চিত্র দেখানো হলো, পর্যায়ক্রমে বড় বৃক্ষের কিভাবে সৃষ্টি হয় সেটাও দেখানো হলো। তাহলে আজকের পাঠ শিরোনামটা আমাদের কি হতে পারে? হ্যাঁ, তোমরা বলতে পারবে যে সমন্বয় ও নিঃসরণ। তাহলে এখন আমরা দেখি শিখন ফল কি আছে। শিখন ফল 1 নম্বরে আছে উদ্ভিদের সমন্বয় ব্যাখ্যা করতে পারবে, বিভিন্ন প্রকার হরমোনের ভূমিকা ব্যাখ্যা করতে পারবে। 3 নম্বরে আছে উদ্ভিদের আলোর প্রতি সাড়া দেওয়া ব্যাখ্যা করতে পারবে। 4 নম্বরে আছে স্নায়ুতন্ত্রের গঠন ও কাজ ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমাদের শিখন ফল শেষ হলো। এখন আমরা মূল ক্লাসে চলে যাই। এখানে স্ক্রিনে লক্ষ্য করো, প্রতিটি উদ্ভিদ কোষে বিভিন্ন শারীরিক বৃত্তীয় কাজ একটি নিয়মের মধ্যে দিয়ে সম্পন্ন হয়। আর এই কারণে এই সবের মধ্যে সমন্বয়ের প্রয়োজন। সমন্বয় না থাকলে উদ্ভিদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যেত। একটি উদ্ভিদের জীবন চক্রের পর্যায়ক্রমে হলো, প্রথমে আছে কি? অঙ্কুরোদ্গম। দেখো, প্রথম আছে অঙ্কুরোদ্গম, তারপরে আছে পুষ্পায়ন, তারপরে আছে ফল সৃষ্টি, তারপরে আছে বার্ধক্য প্রাপ্তি ইত্যাদির একটি নিয়ম মেনে চলেছে। এই নিয়মটা মেনে চলাটাই হলো
যে আমাদের সমন্বয়। উদ্ভিদের সমন্বয় সাধনে আবহাওয়া ও জলবায়ু জনিত প্রভাবকগুলো গুরুত্ব অনেক বেশি। কাজগুলো বিশেষ নিয়মে হয়ে থাকে। একটি কাজ অন্যটিকে বাধা প্রদান করে না। বিজ্ঞানীদের মতে উদ্ভিদের বৃদ্ধি, বিকাশ, বিভিন্ন অঙ্গ সৃষ্টি ইত্যাদি উদ্ভিদ দেহের উৎপাদিত বিশেষ কোনো রাসায়নিক পদার্থের প্রভাব হয়ে থাকে। উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী এই জৈব রাসায়নিক পদার্থকে আমরা বলি ফাইটোহরমোন বা বৃদ্ধিকরক বস্তু হিসাবে আখ্যায়িত। ফাইটোহরমোন কোষে তৈরি হয় এবং উৎপত্তি স্থল থেকে বাহিত হয়ে দূরবর্তী স্থানে কোষের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। পাতায় ফ্লোরিজেন নামক হরমোন তৈরি হয় এবং তা পত্রমূলে স্থানান্তর হয়ে পত্রমূলকে পুষ্পমুকুলে পরিণত করে। ফ্লোরিজেনের উদ্ভিদের উৎপাদক। ফ্লোরিজেন উদ্ভিদের ফুল উৎপাদন করে। তাহলে প্রথম আমরা আলোচনা করব অক্সিন কি। স্ক্রিনে লক্ষ্য করো, চার্লস ডারউইন এর হরমোন আবিষ্কার করেন। তিনি উদ্ভিদে বুরুটমুকুল আবরণী উপর আলোর প্রভাব লক্ষ্য করেন। আলো যখন তীর্যকভাবে এর দিকে লাগে তখন বুরুট মুকুল আবরণীয় আলোর উৎস দিকে বাঁকা হয়ে বৃদ্ধি লাভ করে। বুরুট মুকুল আবরণীয় অগ্রভাগে অবস্থিত হরমোনটি হলো বৃদ্ধি সহায়ক হরমোন অক্সিন। অক্সিন প্রয়োগে শাখা কলমে মূল গজায়, ফলে অকালে ঝরে পড়া রোধ করে। তাহলে আমাদের অক্সিন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে শাখা কলমের মূল গজায়, ফলের অকালে ঝরে পড়া রোধ করে। পরবর্তীতে কি আছে আমরা দেখি যে জিব্রেলিন চারা গাছ, বীজপত্র ও পত্রের অঞ্চল এদের দেখা যায়। এর প্রভাবে উদ্ভিদের পর্ব মধ্যগুলো দৈর্ঘ্যে বৃদ্ধি পায়। এজন্য খাটো উদ্ভিদে এই হরমোন প্রয়োগ করলে উদ্ভিদটি অন্যান্য সাধারণ উদ্ভিদ থেকে লম্বা হয়। বীজের সুপ্ত অবস্থা কাটাতে জিব্রেলিন ব্যবহার করা হয়। স্ক্রিনে লক্ষ্য করো যে ইথিলিন। ইথিলিন একটি গ্যাসীয় পদার্থ। এটি ফল পাকতে সাহায্য করে। এই যে চিত্রে দেখতে পাচ্ছ ফল, এই ফলকে পাকানোর জন্য আমাদের ইথিলিন কাজ করে। এই হরমোন ফল, ফুল, বীজ, চারা গাছের বিকৃতি বৃদ্ধি লক্ষ্য করা যায়। তাহলে সুস্বাদু ফল পাকার জন্য কি কাজ করে? ইথিলিন কাজ করে। চলো আমরা আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষাটি এখন আলোচনা করি। আমাদের উপকরণ লাগবে কি কি? একটি কাচের বড় মুখযুক্ত বোতল, পুষ্টি দ্রবণ, ছিদ্রযুক্ত কর, একটি সবল উদ্ভিদের চারা। এখন কার্যপ্রণালী। একটি বোতলে পুষ্টি দ্রবণ নিয়ে ছিদ্রযুক্ত সিবিটি লাগিয়ে সিবির ছিদ্রপথে চারা গাছটি এমন ভাবে ঢুকিয়ে দিবে যাতে মূলগুলো পুষ্টি দ্রবণে ডুবে থাকে। এবার গাছ সহ বোতলটিকে জ্বালানার কাছে আলোকিত স্থানে রেখে দাও। এখন কিছুদিন পরে বা 5-6 দিন পরে তুমি পর্যবেক্ষণ করে দেখবে উদ্ভিদের কাণ্ড জ্বালানার বাহিরের দিকে এবং মূল আলো উৎসের বিপরীত দিকে বেঁকে যাচ্ছে। এ থেকে সিদ্ধান্ত নেওয়া যায় কাণ্ডে আলোমুখী এবং মূল
আলোক বিমুখী বৃদ্ধি ও চলন ঘটে। তাহলে আমাদের এই পরীক্ষা থেকে তোমরা কি জানতে পারলে? যে একটি কাঁচের বোতল নিব, বোতলের মাঝ বরাবর একটি ছিদ্র করে এখানে একটি, তাহলে এই আলোর প্রতি উদ্ভিদের সাড়া দেওয়ার পরীক্ষাটি এখানে চিত্র দেওয়া আছে, তোমরা চিত্রের সাথে বুঝে নিতে পারবে যে কিভাবে আমরা এই পরীক্ষাটি করব। একটি ভিডিও লক্ষ্য করো। Now let's learn about neurons. A neuron consists of a cell body called soma. The soma is enclosed by the cell membrane and has a nucleus. There are several thin, thread-like extensions from the cell body called dendrites. The dendrites receive impulses from the adjoining neurons. The other extension from the cell body or soma is a single branched extension called an axon. Each axon is comprised of a cone-shaped base called an axon hillock that arises from the soma. At the other end, the axon is divided into many branches, from where the signal passing through the axon is transmitted to the other cell via a junction called a synapse. Thus, the information is received by the dendrites and is then sent out through the axon to the neighboring cell. This is how information is transmitted from one cell to another. To summarize, if we unknowingly touch a hot object, we immediately pull our hand away from it. This process involves coordination among the nerve cells called neurons. A neuron consists of a cell body called soma. There are several thin, thread-like extensions from the cell body called dendrites. The other extension from the cell body or soma is a single branched extension called an axon. সুপ্রিয় শিক্ষার্থীরা, ভিডিওটি দেখলে, ভিডিও দেখে তুমি কি বুঝতে পারছো? যে আমরা আজকে আমাদের শিখন ফলে আলোচনা করেছি যে স্নায়ুতন্ত্র কি, স্নায়ুতন্ত্র গঠন এবং কাজ সম্পর্কে আমরা জানতে পারব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা যে ভিডিওটি দেখেছি, ভিডিও থেকে আমরা নিউরনের কাজ দেখতে পেরেছি। যেমন আমাদের যখন মশা কামড় দেয় তখন আমাদের শরীরের ভিতরে যে অনুভূতিটা সৃষ্টি হয় সেটা সরাসরি আমাদের ব্রেনে চলে যায়, ব্রেন থেকে আমাদের বিভিন্ন কার্যক্রম শুরু হয়। এই ভিডিওতে আমরা তাই দেখতে পেরেছি। এখন দেখো, স্ক্রিনে লক্ষ্য করো, এগুলার সম্পর্কে কি তোমরা জানো? এখানে আছে নিউরনের ছবি, তারপরে আছে স্নায়ুতন্ত্র, তারপরে আছে কেন্দ্রীয় স্নায়ু। এই চিত্রগুলা সম্পর্কে তোমাদের কি কোনো ধারণা আছে? হ্যাঁ সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা আগে থেকে এ সম্পর্কে তোমাদের কিছু ধারণা আছে। এখন আমরা একটু বিস্তারিত আলোচনা করি। তোমরা আগে এককোষী ও বহুকোষী জীবের বৈশিষ্ট্য সম্পর্কে জেনেছো। বহুকোষী জীবের দেহে টিস্যু, অঙ্গ ও তন্ত্র ইত্যাদি ভিন্ন ভিন্ন গঠন পরিলক্ষিত হয়। অগণিত কোষের বিচিত্র কর্মকাণ্ড বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে ছড়িয়ে আছে। এই কর্মকাণ্ডের সাথে যোগসূত্র রচনা করার জন্য, পরিবেশের সাথে সম্পর্ক রাখার জন্য জীবদেহে দ্রুত যোগাযোগ রক্ষা করা প্রয়োজন। যেমন পরীক্ষায় ভালো ফল করলে তোমার আনন্দ পায়, কারো দুঃখে তোমার কান্না পায়, কিন্তু
কার্যক্রম ঘটে বিভিন্ন উদ্দীপকের কার্যকারিতার ফলে। দেহের বিভিন্ন উদ্দীপনা পরিবহন করা, দেহের বিভিন্ন কাজের সমন্বয় করা, পরিবেশের সাথে সম্পর্ক স্থাপন করা স্নায়ুতন্ত্রের প্রধান কাজ। এখানে আমাদের একটি মস্তিষ্কের ছবি আর নিউরনের ছবি দেওয়া আছে। প্রাণীর দেহে যে তন্ত্র দেহের বিভিন্ন অঙ্গ সংযোগ রক্ষা করে, বিভিন্ন জৈবিক কার্যাবলী সমন্বয় সাধন করে এবং পরিবেশের উদ্দীপনা সাড়া দেয়, উপযুক্ত প্রতিবেদন তৈরি করার মাধ্যমে পরিবেশের সাথে সম্পর্ক রক্ষা করে, তাকে স্নায়ুতন্ত্র বলে। এই স্নায়ুতন্ত্রের প্রধান হলো মস্তিষ্ক। এই স্নায়ুতন্ত্রের প্রধান হলো আমাদের এই মস্তিষ্ক। উন্নত মস্তিষ্কের কারণে মানুষ সৃষ্টি সেরা জীব। এই মস্তিষ্ক বিশেষ কোষ দ্বারা গঠিত। এদের নিউরন বা স্নায়ুকোষ বলে। এই চিত্রে আমাদের হলুদ রঙের যে চিত্রটা দেওয়া আছে, এটা হলো আমাদের নিউরন বা স্নায়ুকোষ। স্নায়ুকোষ বা নিউরন। স্নায়ুকোষের গঠন ও কাজের একককে স্নায়ুকোষ বলে। স্নায়ুকোষ বা নিউরন স্নায়ুতন্ত্রের গঠন ও কাজের একককে স্নায়ুকোষ বলে। নিউরন মানবদেহের সবচেয়ে দীর্ঘতম কোষ। একটি নিউরনের দুটি অংশ থাকে, যথা দেহকোষ, অপরটি হলো প্রলম্বিত কোষ। তাহলে আমরা আগে জানি দেহকোষ কাকে বলে। দেহকোষ কোষ দেহে নিউরনের প্রধান অংশ। কোষ দেহ বিভিন্ন ধরনের হয়, যেমন গোলাকার হতে পারে, ডিম্বাকার হতে পারে বা নক্ষত্রাকার হতে পারে। কোষ দেহ কোষ আবরণীয় সাইটোপ্লাজম নিউক্লিয়াস দ্বারা গঠিত। এই কোষে সেন্ট্রিওল থাকে না, তাই এই কোষ অন্যান্য কোষের মতো বিভাজিত হয় না। স্ক্রিনে লক্ষ্য করো, একটি চিত্র দেওয়া আছে আমাদের কোষ দেহের। কি কি আছে দেখো চিত্রে। এই অংশটুকে বলা হয় ডেনড্রাইট, এই অংশটুকে বলা হয় প্লাজমা মেমব্রেন, এই অংশটুকে বলা হয় নিউক্লিয়াস, আর এই অংশটুকে বলা হয় সাইটোপ্লাজম, এই অংশটুকে বলা হয় রেনবিয়ালামের, এই অংশটুকে বলা হয় রেনবিয়ারের পর্ব, এই অংশটুকে বলা হয় মায়োলিন সিথ, এই অংশ পুরো অংশটুকে বলা হয় অ্যাক্সন। তাহলে এখানে আমাদের নিউরনের কোষ দেহটুকু এখানে মানে আঁকা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। এখন যে নিউরনের যে দুটি অংশ, একটি অংশ আমরা আলোচনা করেছি, পরবর্তী অংশটুকু হলো প্রলম্বিত অংশ। প্রলম্বিত অংশ হলো কোষ দেহ থেকে উৎপন্ন শাখা প্রশাখাকে প্রলম্বিত অংশ বলে। প্রলম্বিত অংশকে দুটি অংশে ভাগ করা হয়েছে, একটা হলো অ্যাক্সন ও ডেনড্রন। এখন অ্যাক্সন সম্পর্কে আমরা জানবো যে কোষ দেহ থেকে উৎপন্ন লম্বা যে সুতার মতো অংশ, এই যে সুতার মতো যে অংশকে আমরা অ্যাক্সন বলি। অ্যাক্সনের যে প্রান্ত কোষ দেহ থাকে, তার বিপরীত প্রান্ত থেকে শাখা প্রশাখা বের হয়। সাধারণত এটি একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে, একটি নিউরনের একটি মাত্র অ্যাক্সন থাকে। পরবর্তী অংশটুকু হলো ডেনড্রন। আমরা ডেনড্রন জানবো যে কোষ দেহের চারদিকে উৎপন্ন শাখা প্রশাখাকে ডেনড্রন বলে। এগুলো বেশি লম্বা হয় না। ডেনড্রন থেকে সৃষ্ট শাখা গুলোকে ডেনড্রাইট বলে। এদের দ্বারা স্নায়ু তাড়না দেহের দিকে পরিবাহিত হয়। একটি স্নায়ুতন্ত্রের অ্যাক্সন অন্য একটি স্নায়ু কোষের ও ডেনড্রনের সাথে যুক্ত থাকে। এই যুক্ত হওয়ার স্থানটিকে সিনাপস বলে। সিনাপসের মাধ্যমে স্নায়ু তাড়নায় এক স্নায়ু কোষ থেকে অন্য স্নায়ু কোষের মধ্যে পরিবাহিত হয়।
তাহলে আমরা ডেনড্রন সম্পর্কে জানলাম। সুপ্রিয় শিক্ষার্থীরা, চিত্রে লক্ষ্য করো বা স্ক্রিনে লক্ষ্য করো। উদ্দীপনা বহন করে প্রাণীর দেহের ভিতরে বাহিরে পরিবেশের সাথে রক্ষা করা, প্রাণীর দেহের বিভিন্ন অঙ্গের কাজের মধ্যে সমন্বয় সাধন করা, মস্তিষ্কে স্মৃতি ধারণ করা, চিন্তা করা বা বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া, পরিচালনা করা নিউরনের কাজ। স্নায়ুতন্ত্রকে 3টি ভাগে ভাগ করা হয়েছে। একটি হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তিক স্নায়ুতন্ত্র, স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। তাহলে কয়টি অংশে ভাগ করা হয়েছে? 3টি অংশে ভাগ করা হয়েছে, যে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র এবং স্বয়ংক্রিয় স্নায়ুতন্ত্র। এখন কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের ভিতরে আমাদের আছে যে চোখ, কান, নাক, জিহ্বা, ত্বক ইত্যাদি। আজকের ক্লাসটি আমাদের শেষ পর্যায়ে চলে আসছে। এখন তোমরা কি শিখতে পেরেছো বা কি শিখেছো তা একটু মূল্যায়ন করব। 1 নম্বরে হলো অক্সিনের কাজ কি। দ্বিতীয়টি হলো উদ্ভিদের সকল কাজ নিয়ন্ত্রণকারী রাসায়নিক পদার্থকে কি বলে। তৃতীয়টি হলো স্নায়ু কোষ কাকে বলে। চতুর্থ হলো নিউরন কাকে বলে। পঞ্চম হলো তোমাদেরকে কেউ চিমটি কাটলে কিভাবে বুঝতে পারবে। ষষ্ঠ হলো স্নায়ু কোষের প্রধান অংশগুলো কি কি। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে যতগুলো প্রশ্ন দেওয়া আছে প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই পারবে। এখন আমাদের মূল্যায়ন শেষ হলো, কিছু বাড়ির কাজ করতে হবে। তাহলে তোমরা বই খাতা নিয়ে রেডি হও। বাড়ির কাজ। উদ্দীপকের কোষটি প্রাণীকুলের জন্য সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে থাকে, উক্তিটি বিশ্লেষণ করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের ক্লাসটি আজকে এখানে শেষ হলো। তোমরা বাসায় থাকো, নিরাপদে থাকো এবং তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।